সর্বপ্রথম গুলিবিদ্ধ হলাম। গুলি খাওয়ার পরে আমি নিজেও গুলিবিদ্ধ হই। 3-4টা মতো বুলেট লাগছিল। অ্যাসেট রাইফেল দিয়ে গুলি করা হয়। ওনার মাথার মধ্যে লাগে উনি স্পট ডেড হয়ে গেল। শহীদ জিল্লুলের বাপ আন্দোলন করছে, মা আন্দোলন করছে, তার ভাইরা আন্দোলন করছে শেখ হাসিনার পতন করার জন্য। আর যেন কোনো শেখ হাসিনা না আসতে পারে। তখনও না আমি আসলে বুঝতে পারি নাই যে এইটা আসলে মানে এত বড় আকার ধারণ করবে। আমি কি হয়তো কেউই বুঝতে পারে নাই ওইভাবে। 7 জুলাই মাত্র, দিন যত গেল ইট এসকেলেটেড। অ্যান্ড যেদিন ঢাকা ইউনিভার্সিটির উপর হামলা করলো প্রথম দিন, ওই দিন আসলে আমি ছাত্রলীগের কাছে মার খেয়ে গেলাম। আমাকে ঢাকা ভার্সিটির এখানে মানে ছবি তুলতেছিলাম, আমাকে পেয়ে মারলো। অ্যান্ড শুধু মারেই নেই, তারা আমার ক্যামেরা ফরম্যাট করে দিছে। লাইক যত ছবি ছিল ওই দিনের সব ছবি ডিলিট করে দিছে। ইস্ট ওয়েস্টের ভাইরা এখানে 10 তারিখ থেকে নামা শুরু করছে, কিন্তু আস্তে আস্তে যখন শেখ হাসিনার একটা ইন্টারভিউর মাধ্যমে এটার খেলা ঘুরে যায়। শেখ হাসিনার ইন্টারভিউটা ছিল এরকম যে এখানে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা যদি না পায় তাহলে কি রাজাকারা বাচ্চারা পাবে। তো সেই ঐতিহাসিক শেখ হাসিনার বয়ান, সেই ন্যারেটিভকে ধরে যখন হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে জসিমউদ্দিন হল থেকে আওয়াজ বের হলো, এই একটি স্লোগানের মাধ্যমে পুরো আন্দোলন ঘুরে যায়। এই আন্দোলন তখন রূপ নেয় আমাদের জন্য গণ অভ্যুত্থানে। তখন সকল পেশাজীবীর মানুষ আস্তে আস্তে এটাকে যোগ দিতে শুরু করে। এখন কথা আসছে, এটাকে শুধু একদম পাবলিক ইউনিভার্সিটি থেকে সূত্র ধরে শুরু হয়েছে? আসলে বিষয়টা এরকম না। একটা সমাজের আরবান এলিট শ্রেণী যদি কোনো আন্দোলনে যুক্ত না হয়, তাহলে সেই আন্দোলন আমরা দেখছি যে কখনোই পুরোপুরিভাবে সফল হয় না। 10 তারিখ থেকে আমরা রামপুরা ব্লকেট বাংলা ব্লকেটের কর্মসূচির সাথে অ্যালাইন করে, বাংলা ব্লকেট কর্মসূচির সাথে অ্যালাইন করে আমরা রামপুরা ব্লকেট যখন শুরু করি, তখন থেকে আমরা আমরা আমাদের ভার্সিটি গ্রুপগুলোতে, বিভিন্ন ভার্সিটি পেজগুলোতে, সেইগুলোতে আমরা এই আমাদের আন্দোলনের যেই গতিপথ সব কিছুর দিক নির্দেশনা প্লাস যে আমাদের সব ইনফরমেশন পাবলিক করা শুরু করি। 15 তারিখে যদি আমি রামপুরা ব্রিজের অবস্থানটা বলি, রামপুরা ব্রিজে ততদিনে আমরা প্রায় 200 জনের একটা মাস গ্যাদার হয়ে গেছে। ঢাকা শহর অচলের ক্ষেত্রে বা সচলের ক্ষেত্রে এই হার্ট থ্রোব একটা এরিয়া হচ্ছে আপনার রামপুরা বাড্ডা জোন, অথবা আমরা যদি বলি রামপুরা ব্রিজ এরিয়াটা। 15 তারিখে এই 200 জন নিয়ে আমরা একটা লম্বা সময়ে আন্দোলন টেনে নেই। তো 15 তারিখের কর্মসূচি ততদিনে সারা বাংলাদেশে আস্তে আস্তে করে সবাই মানে এই ব্যাপারটিতে কনসার্ন দেখানো শুরু করছে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে EWS সার্কাজম আমি রান করতাম। আমাদের সাথে তৎকালীন সময়টাতে 50,000-এর বেশি মানুষ যুক্ত ছিল পেজে। এই আন্দোলনে আমি যুক্ত হয়ে পড়েছিলাম 14 বা 15 জুলাইতে। আমি একটা পোস্ট করি যেখানে টাইপোগ্রাফির মতো লেখা ছিল যে কোটানা মেধা, এবং ওই টাইমটাতে আলটিমেটলি এই ছবিটা ইস্ট ওয়েস্ট কমিউনিটিতে বেশ ভাইরাল হয়ে পড়ে, এবং আমরা তখনই অফিসিয়ালি আন্দোলনের সাথে কানেক্টেড হয়ে পড়ি পেজের থ্রুতে আর কি। তো আমার কাজ ছিল আমাদের এই রামপুরা বাড্ডার যে প্রোগ্রামটা, সেটা আমি সার্কুলেট করতাম EWS সার্কাজমের মাধ্যমে, যাতে করে আরও বেশি শিক্ষার্থীরা এটা জানতে পারে এবং তারা এখানে আসতে পারে। তো এইভাবে আন্দোলনের সাথে আমি এবং আমার পেজ কানেক্টেড হয়ে পড়ি। অ্যান্ড আমি চেষ্টা করতাম প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেটটা রান করতে, যেন আমাদের কমিউনিটিটা যেন মোটামুটি আপডেটেড থাকে, সব কিছু জানতে পারে কি হচ্ছে। গুলি খাইছে একটা। 16 জুলাই যখন আবু সাইদকে শহীদ করে দেওয়া হয়, তখন থেকে এই আন্দোলনটা আসলে আর কোটা আন্দোলনে থাকে নাই। আবু সাইদের শহীদ হওয়ার পরপরই আমরা সেখানটায় সংহতি প্রকাশ করি, এবং যারা প্রাইভেট ভার্সিটির শহীদ হয়েছে তাদেরও অনুপ্রেরণার কারণ ছিল এই আবু সাইদের মৃত্যু। আবু সাইদকে শহীদ করে দিয়েছিল কারণ তার হাতে কিছু ছিল না, সে নিরস্ত্র ছিল। তার শুধু একটাই দাবি ছিল যে আমাদের যে ন্যায্য দাবি সেটার পক্ষে। তো আমরা প্রাইভেট ভার্সিটির ছাত্ররা আমরা কোনো দিন যে আমরা কোটা আমাদের প্রয়োজন পড়ে না, কারণ আমরা কোনো দিন বিসিএস বা সরকারি চাকরি যেগুলোতে আমরা পরীক্ষা পার্টিসিপেট করি, বিসিএসে পার্টিসিপেট করি না। কিন্তু তারপর আমরা সংহতি জানিয়েছি, একমাত্র কারণটা ছিল এই আবু সাইদের মৃত্যু, তার যে ভাইকে শহীদ করে দেওয়া হলো তার বিচারের দাবিতে, এবং যে শেখ হাসিনার যে জুলুম সেই জুলুমের অবসান ঘটাতে।
এর বাইরে 16 জুলাই আবু সাইদ রংপুরে শহীদ হয়। তার প্রতিবাদ স্বরূপ আমরা 17 তারিখে স্টেট ইউনিভার্সিটির সামনে একটি গায়েবানা জানাজায় অংশগ্রহণ করি। 17 জুলাই গায়েবানা জানাজার পরপর থেকে আমরা জানতে পারি যে 18 জুলাই আমরা যদি রাস্তায় নামি তো আমাদের উপর স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ কর্তৃক হামলা এবং মামলা হতে পারে। তারপরে আমরা 18 জুলাই কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি ঘোষণা করা হয় সেইটা বাস্তবায়নের জন্য পূর্ণ প্রস্তুতি নিতে থাকি। সবচেয়ে নৃশংসতম হামলা ছিল 18 তারিখ। 18 তারিখ আমাদের ভাইদেরকে উপর আমাদের উপর প্রচণ্ড হামলা চালায় হাসিনার ব্রুটাল পুলিশ বাহিনী, এবং তারা শর্টগানের বুলেট আমাদেরকে চালায়, যেটা ছিল মানে যে দিনটা ছিল অনেক হৃদয় বিদারক। আমি সেখানটা দেখলাম, মনে হচ্ছিল আমাদের দেশে যুদ্ধ চলতেছে, গৃহযুদ্ধ লেগে গেছে, অথচ যুদ্ধ চলতেছে এমনদের সাথে যাদের কাছে কোনো অস্ত্র নাই, যাদের কাছে কোনো কিচ্ছু নাই, কিন্তু আরেক বিপক্ষ কাছে তাদের সব কিছু শক্তি, সামর্থ্য এবং সব কিছু অস্ত্র ভাণ্ডার তাদের কাছে আছে। আমরা নামাজ পড়া নামতেছিলাম, তো এমন টাইমে একটা আঙ্কেল মসজিদ থেকে নামছে। আঙ্কেলটা খুবই নিরীহ ছিল, ওনার কোনো দলগত পরিচয় ছিল না, কিছুই ছিল না। উনি যখন মসজিদ থেকে নামছে, মসজিদ থেকে নামার পরে জাস্ট বের হইলো, ওই টাইমে দেখা গেল যে একটা অ্যাপার্টমেন্ট থেকে গুলি ছোড়া হইলো, ওনার মাথার মধ্যে লাগা উনি স্পট ডেড হয়ে গেল। ওনাকে একজন রিক্সাওয়ালা নিয়ে গেছে, রিক্সাওয়ালা ওনাকে উঠাইলো, রিক্সাওয়ালাকে স্পট ডেড করে ফেলা হলো। ওই জিনিসগুলো যখন আমাদের চোখে ভাসে, আমরা কোনো দিনই বাসায় বসে থাকতে পারি নাই, আমাদের বাসায় বসে থাকা কোনো দিনই সম্ভব হয় নাই। আমার এক জুনিয়র আছে বাপ্পি, আমি বাপ্পিকে খুঁজে পাচ্ছিলাম না। আই স্টার্ট ট্রাইং বিকজ আই থট বাপ্পি ডাইড। মানে যে অবস্থা দেখতেছিলাম, বাপ্পিকে আমি ফোনে রিচ করতে পারতেছিলাম না। ইন দ্যাট টাইম কাউকে ফোনে রিচ করতে পারতেছি না, এর মানে হচ্ছে ও ইদার কোনো ইনজুরি হয়েছে, না হলে ওর নাই আসলে। তো আমি বাপ্পিকে খুঁজতে খুঁজতে বরঞ্চের ভেতরে চলে গেলাম। যত ভেতরে গেলাম আমি আসলে অবাক হইলাম যে শুধু স্টুডেন্ট না, স্কুলের বাচ্চারা, লাইক কত ছোট বলবো, 5 থেকে ক্লাস 10 আইডিয়াল, বনশ্রী আইডিয়ালের বাচ্চারা, অন্য অন্য স্কুল সবাই এক হয়ে গেছে, সবাই রাস্তায়। নট অনলি বাচ্চাদের সাথে তাদের বাবা মা, প্যারেন্টস সবাই রাস্তায়। মানে আই এম গেটিং গুজবাম্পস, ঠিক আছে, এভরি টাইম আই এম টেলিং দিস। বাপ্পিকে আমি খুঁজে পাচ্ছি না। এর মধ্যে সাঁকো দিয়ে ঢুকে আমি যেটা ফার্স্ট থিং আই স উইচ ওয়াজ শহীদ জিল্লুর ডেড বডি। আই থিঙ্ক সাঁকো দিয়ে পার হয়ে আরো সামনে গিয়ে একজনকে ভ্যান দিয়ে নিয়ে যাচ্ছিল, ওর কোথাও একটা গুলি লাগছিল, হি ওয়াজ সিভিয়ারলি ইনজিউরড অ্যান্ড লাইক আই এম গেটিং ইমোশনাল হিয়ার। নামাজ শেষ হওয়ার পরে দেখি কি আমার মোবাইলে 3টা কল আসছে। আমি ব্যাক করি আর কি, ব্যাক করার পরে বলতেছে যে সাদি বলতেছে যে জিল্লুল আর নাই, আঙ্কেল জিল্লুল মারা গেছে। যখন একথা বললো তখন আমি বললাম যে তোমরা কোথায় আছো? বললো যে নাগরিক হাসপাতালে। আমি জিল্লুলের 2 ভাই বাসায়, আমি ওদের বললাম যে জিল্লুল মারা গেছে। কথা বলার পর ওরা চিৎকার করে উঠলো, তার কোনো কিছু আমরা পাইনি, আমরা যাই মৃত্যু পাইছি নাগরিক হাসপাতালে। পরে কিছুক্ষণ পরে একটু ভিতরে একটা নাড়া দিল যে ওর যেটা ইচ্ছা ছিল আমরা ওই ইচ্ছাটা পূরণ করব। আমরা ওর লাশ নিয়ে আমরা আন্দোলনে নেমে যাই। বড় কষ্ট, বিশাল কষ্ট, মানে যে কষ্ট এটা ভাষায় প্রকাশ করা যায় না। অনেক সময় আমরা আনন্দ করি, এসব স্মৃতি যখন ভিতরে চলে আসে তখন আর সহ্য করা যায় না। আল্লাহ যেন কেউ সন্তানকে এভাবে না নেয়। আল্লাহর কাছে না মাপ চাই, আল্লাহ তুমি মাফ করে দিও, তোমার যা খুশি হয় তুমি তাই করতে পারো, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। কত মানুষ গুলি খেয়ে কি হয়েছে, কিন্তু অনেকে কেউ তো শহীদ হয় না। 18 জুলাই 1:30টার দিকে ওই প্রথম, আমার মনে হয় দ্বিতীয় শহীদ ওই শহীদ জিল্লুল। কোনোদিন তার কোনো চাহিদা ছিল না, ওর মা ওরে স্কুলে নিয়ে যাইতো, হঠাৎ করে আমি স্কুলে নিয়ে যাচ্ছি দেখি কেউ আর জুতো ছেঁড়া,
বাবা তোমার জুতো নাই কেন, জুতো ছাড়া কেন? আম্মু দেখে নাই। সারাদিন পড়ার উপর থাকতো, অঙ্ক করতে করতে দেখা যাচ্ছে হাতের রক ফুলে যেত। বহুত চেষ্টা করতো, মানে যে চেষ্টার কোনো শেষ ছিল না। আর কোনো বন্ধু আমাদের বাসায় কোনো দিন দেখিনি। কয়েকদিন আগে একটা অনুষ্ঠান করলাম, দেখলাম যে ওর বন্ধুরও মরে গেছে। ঈদে কোরবানিতে, ওর জন্মদিনে, ওর মৃত্যুবার্ষিকী ওর বন্ধুরা সব চলে আসে। আর স্যাররা খালি একটা কথাই বলো, ওরা কিছু দিতে বললাম না, কিন্তু ওরা একটা জিনিস দিয়ে বলো, দোয়া। বাড়ি থেকে ওরা ফ্যামিলি আমাদের আসার উদ্দেশ্য, ঢাকা আসার উদ্দেশ্য একমাত্র ফ্যামিলি নিয়ে ওদের মানুষ করার জন্য। এমনি আসার কোনো ইচ্ছে ছিল না। এমন মানুষই হইল বাবার সামনে ছেলের লাশ। ফার্স্টে মনে হচ্ছিল যে আমরা সংখ্যায় বেশি, ওরা সংখ্যায় কম, যে ছাত্রলীগ প্লাস পুলিশ সহ ওরা সংখ্যায় কম, আমরা সংখ্যায় বেশি। কিন্তু আফটার সার্টেন টাইম 10-15 মিনিট পরে মনে হলো যে না, আমাদের চাইতে ওদের ফায়ার পাওয়ার বেশি, যে হচ্ছে ওরা আমাদের উপর বাড়ি পড়তেছে এবং ওরা আমাদের দিকে আগে আসতেছে। তো যখন আমরা ইট পাটকেল মারতেছি, যে একটা সার্টেন মোমেন্ট মনে হচ্ছে যে ওরা আমাদের অনেক কাছাকাছি চলে আসছে, আমাদের ব্যাক করা দরকার। যে আমার সামনে ছিল একটা কাঠ, মানে কত 1 ফিটের প্রস্থে একটা কাঠ ছিল, ওইটা আমি সামনে ধরে আসি যাতে রাবার বুলেট আসলে না লাগে। আর হচ্ছে পাশে কোনো একজন মুরব্বী, উনি হচ্ছে ইয়া নিয়ে আসছিল, পানি যে রাখে না, পানির কেসের যে প্লাস্টিক, ওইটাতে করেই পাটকেল অনেকগুলো নিয়ে আসছিল, যে ইটের ছোট ছোট টুকরা, এই টুকরাগুলো নিয়ে আসছিল, এটা হচ্ছে আমরা মারতেছিলাম। তো যখন দেখতেছি ওরা কাছে চলে আসছে, আমি মারতেছি, এমন একটা সময় আসছে যখন মনে হয়েছে যে আমার সাথের লোকজন কই। যখন পিছনে তাকাইছি তখন দেখি যে আমি একাই ওদের সামনে এরকম শুধু পাটকেল মারতেছি। তখন হচ্ছে মানে উল্টা, যেটা কখনো উচিত ছিল না, যে হচ্ছে উল্টা ঘুরে আমি দৌড় দিছি। পিঠের মধ্যে আমার 3-4টা মতো বুলেট লাগছিল, তাও হচ্ছে আমি দৌড় দিয়ে, যে হচ্ছে তখন আমরা রামপুরা ব্রিজ থেকে যে ভার্সিটির সামনে এইদিকে চলে আসি। সেকেন্ড যে ঘটনা, যে হচ্ছে আপনার পুলিশপাড়িতে যখন আমরা আক্রমণ করি, মানে হচ্ছে আমরা বসে আছি পুলিশপাড়ির ভিতরে, অ্যারাউন্ড 8 থেকে 10 জন পুলিশ পার্সোনাল ছিল, ইনক্লুডিং এসআই অ্যান্ড কনস্টেবল, নায়ক সহ। তো ওরা ফার্স্টে আমাদের আক্রমণ করে, যে হচ্ছে আমরা ওইখানে কোনো কিচ্ছু করেই নাই। ওরা হচ্ছে ফার্স্ট বের হয়ে হচ্ছে রাবার বুলেট প্লাস হচ্ছে যে ছোড়াগুলি, যেটা শর্টগুলো মারা শুরু করে। তো যখন হচ্ছে ওরা মারা শুরু করে, তখন ইন রিটার্নসে হচ্ছে আমরা ইট দিয়ে মারা শুরু করি। যে ওইখানে যে করিডোরটা, ওরা হচ্ছে সর্বশেষ যে রুমটা, ওই রুমটাতে অবস্থান করে। তো এইখানে পুলিশ পাড়ির পাশেই কিন্তু হচ্ছে একটা রুম আছে, রুম না, যে গলির মতো আছে, ওইখানে কেউ থাকে না। তো যখন দেখতেছি যে আমরা তাদের সামনাসামনি কোনো কিছু করতে পারতেছি না, আমরা 2 জন, ওইখানে একটা গেট ছিল, গেট টপকে ভিতরে ঢুকে এবং আগুন দিয়ে ওদের যে ভেন্টিলেশন ইয়ে ছিল, ওইখান দিয়ে হচ্ছে আমরা কিছু গাছের শুকনা ডাল কাগজ টাগজ সহ পলিথিন সহ ঢুকাই দিই, যেন ভিতরে আগুন ধরে যায়। তো 2-3 বার দেওয়ার পরে, যে 2-3 বার দিছি কিন্তু হয় নাই, থার্ড টাইম হচ্ছে ভিতরে দেওয়ার পরে মোটামুটি ধরে গেছে আগুন। 19 তারিখ আমরা যখন জুমার নামাজ পড়ে বের হই, তখনই আমাদের উপরে মানে অ্যাসেট রাইফেল দিয়ে গুলি করা হয় এবং সেখানে আমাদের ভাই মসলিউদ্দিন ভাইকে শহীদ করে দেওয়া হয়, আমাদের চোখের সামনেই শহীদ করা হয়। আমি আমার নিজের চোখে দেখেছি যে একজন ভাই পায়ে গুলি খেয়ে তার পায়ে পা থেতলিয়ে গেছে। গুলি খাওয়ার পরে আমি রাস্তায় পড়ে গেছি, আমার ক্যামেরার 2টা পার্ট, ওই যে ক্যামেরার যে ঢাকনা ওগুলো পড়ে গেছে। আমি চিল্লাইতেছিলাম, ভাই আমার ওইটা, মানে ভাই আমরা যারা ফটোগ্রাফার, আমাদের কাছে আসলে ক্যামেরা ইজ মোর দেন আ লাইফ। হ্যাঁ, অ্যান্ড রাস্তার মানুষ আমাকে টেনে নিয়ে হ্যাচড়াই নিয়ে হচ্ছে ফুটপাতের মধ্যে উঠায় বলতেছিল, ভাই আপনি মারা যাচ্ছেন, আপনার ক্যামেরাটা পরে দেখেন, আপনি মরবেন। আমি বলছি না, আমি মরবো না, আমার জিনিসটা বলে ভাই প্লিজ। তো ওই অবস্থায় গুলি খাওয়ার পরে আমি আসলে মানে পুরো শকে চলে গেলাম। আমার প্রায় টাইম তো মনে নেই, মেবি 5 মিনিট, দ্যাট ফিল লাইক 30 মিনিট, আই ডোন্ট নো।
বিটিভির সামনে আমি নিজেও গুলিবিদ্ধ হই রাবার বুলেট এবং রাবার প্লেট দ্বারা। আমি আহত হয়ে জ্ঞান হারানোর পরে আমাকে স্থানীয় লোকজন সেখান থেকে আমাকে উদ্ধার করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে নিয়ে আসে এবং আসলে অনুভূতি খুবই খারাপ ছিল। চারপাশের পরিস্থিতি, একজন শহীদ হয়েছে, নিজে গুলিবিদ্ধ হয়েছি, আরও অনেকের মাথা ফেটেছে, কারো স্প্রিনটা লেগেছে, কেউ টিয়ার শেল নিয়ে, মানে একটা বিকট অবস্থা আর কি। গুলি করে লাশ নামানো আছে কিন্তু গুলি করলে মর একটা আহত হয় একটাই যায় স্যার, বাকিটি যায়। এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। 5ই আগস্টের কথা যদি বলতে হয় তাহলে আমি একদম সকালের কথা বলতে চাই। তো সেদিন সকালে বৃষ্টি হচ্ছিল, পর্যায়ক্রমে বৃষ্টির মাত্রা আরও বেড়ে যায় এবং পুরো এলাকা তখন শুনশান এবং পুলিশ, আর্মি বিটিভির সামনে থাকে, ইস্ট ওয়েস্টের সামনে ছিল, বিটিভির সামনে ছিল, ব্র্যাকের সামনে ছিল, দাঁড়ানোর কোনো পরিস্থিতিই ছিল না। তো অমন অবস্থায় আমরা দেখতে পেলাম যে আশেপাশে প্রত্যেকটা গলিতেই কিছু কিছু মানুষ দাঁড়ানো এবং ছাত্ররা ছড়িয়ে ছিটিয়ে দাঁড়ানো ছিল এবং আমরা কনফিউজ ছিলাম যে তারা কি আসলে প্রোটেস্টার ছিল, প্রোটেস্ট করার জন্য আসছিল, নাকি তারা ছাত্রলীগের কেউ ছিল। তো তখন আমরা সাহস করে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি ছাত্র নাকি অন্য কেউ। পরে তারাও আসলে শঙ্কা নিয়ে বললো যে না আমরাও ছাত্র। তো এরকম করে পরে আমরা যখন বুঝতে পারলাম যে আশেপাশে যতগুলো গলি আছে সবখানেই ছাত্ররাই স্ক্যাটার অবস্থায় দাঁড়িয়ে, তখন আমরা সবাইকে ডাকলাম এবং ডাকার পরে আমরা মোটামুটি 150-200 জন গ্যাদার হয়ে গেলাম। আমাদের সাথে কয়েকটা মিছিল তখন অ্যাড হলো। যখন আমরা দাঁড়িয়ে গেলাম ওইটা দেখে আরও কয়েকটা মিছিল আসলো এবং তখন বনশ্রী, আফতাবনগর, রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, আপনার আবুল হোটেল, এই সাইটগুলোতে খবর ছড়িয়ে গেল যে ইস্ট ওয়েস্টের সামনে অলরেডি ছাত্ররা দাঁড়িয়ে গিয়েছে। এই খবর ছড়ানোর সাথে সাথেই তারাও সম্মিলিত প্রচেষ্টা শুরু করলো যে যেহেতু ইস্ট ওয়েস্টের সামনে ছাত্ররা দাঁড়িয়ে গিয়েছে, এই জায়গাটা আসা নিরাপদ তাদের জন্য এবং এখানে আসলে মোটামুটি পুলিশ বা আর্মির বিরুদ্ধে একটা ফাইট দেওয়া যাবে। আনুমানিক 10:30 কি 11টা বাজে তখন বিধ্বংসীভাবে পুলিশ আবার হামলা শুরু করলো ইস্ট ওয়েস্টের সামনে এবং সর্বপ্রথম গুলিবিদ্ধ হলাম। আমি সামনে ছিলাম, যেহেতু আমি সহ আমার সাথে ইউআইওর আরেকটা ছেলে ছিল, আমরা সাথে সাথে তখন গুলিবিদ্ধ হলাম ইস্ট ওয়েস্টের সামনে। আমাদের ফ্যাকাল্টি যারা ছিল তারা ইস্ট ওয়েস্টের ভিতরে কেউ ঢুকে গেল, মেয়েরা ইস্ট ওয়েস্টের ভিতরে আশ্রয় নিল, বাকিরা আমাদের যে গলিগুলো ছিল সেখানে আশ্রয় নিল এবং পর্যায়ক্রমে সেখানে ঘণ্টাখানিক মারামারি হইল এবং দ্বিতীয় দফায় যখন আমি আবার গুলিবিদ্ধ হলাম তখন আমি একদম প্রচুর রক্তাক্ত ছিলাম। আমি, নাইম আহমেদ খান, আমার পরে নাইম আহমেদ খান আবার গুলিবিদ্ধ হলো। তো প্রথমে আমাকে ধরে নিয়ে গেল, আমাদের কাউসার ভাই নামে একজন ছিল, তিনি আমাকে উঠিয়ে নাগরিক হসপিটালে ভর্তি করালেন এবং এরপরে দেখলাম নাইম আহমেদ খান ভাই, তাকেও কোলে করে নিয়ে আসা হলো নাগরিক হসপিটালে। তো আমরা দুজন তখন সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে যখন শুনলাম যে ওয়াকার বা সেনাবাহিনী নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, তো তখন আসলে আমরা খুশিতে আত্মহারা হয়ে গেলাম যে এবার বুঝি হাসিনার শেষ, হাসিনা পালাতে বাধ্য হবে। তো তখন আমরা এরপরে কিছুক্ষণের মধ্যে নিউজ পেয়েও গেলাম যে হাসিনা ভারতে পালিয়ে যাচ্ছে, সে প্লেন টেন গাড়ি বস্তা গুছায় পালানো শুরু করছে, তার মন্ত্রী এমপি সবাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া আদায় করতেছি যে এত প্রায় এই যে আল্লাহ তাআলা জালিম হাসিনার পতন আমাদেরকে দেখিয়েছে, আমরা দেখেছি। আমরা জানি যে এত শক্তির পিছনে আমরা কোনোদিন টিকতে পারতাম না। এই পুলিশের বোমা, রাইফেল আর জাতিসংঘ থেকে এই বিভিন্ন অস্ত্র বা বিভিন্ন গাড়িগুলো নিয়ে যখন আমাদের উপরে অ্যাটাক করা হলো, এগুলো আমরা কোনোদিন আমাদের নিজস্ব সামর্থ্য বলে পারতাম না যদি সে আল্লাহ আমাদের সাহায্য না করতো। আল মালিকুল মুলক, আল জব্বার, আল মুতাকাব্বির, আল্লাহ যদি আমাদের সাহায্য না করতো আমরা কোনোদিনই এত বড় বড় বোমা, ভারী অস্ত্রের সামনে আমরা টিকতে পারতাম না। শহীদ জিল্লুল কোঠা আন্দোলন করে নাই, শহীদ জিল্লুল তার ভাইকে গুলি করে মারছে, সেই আন্দোলন করছে। শহীদ জিল্লুলের বাপ আন্দোলন করছে, মা আন্দোলন করছে, তার ভাইয়ের আন্দোলন করছে শেখ হাসিনার পতন করার জন্য। আর যেন কোনো শেখ হাসিনা না আসতে পারে। আমি সমস্ত প্রাইভেট ভার্সিটিদের আমি স্যালুট জানাই যে শেখ হাসিনা সরকারকে এই দেশ থেকে তাড়ানোর জন্য, এবং এরা তাড়াইছে, এদেরকে আমি স্যালুট জানাই, বারবার স্যালুট জানাই।